প্রায়শই মানুষের সবচেয়ে বড় ভুল হল যে সে সামনের মানুষের মর্যাদা তার কাপড়চোপড় এবং তার সরলতা দিয়ে বিচার করে। তার মনে হয় যে চকচকে জিনিসই সোনা এবং ধুলোমাখা জিনিস বেকার, কিন্তু সে জানে না যে কখনো কখনো সেই ধুলোর নিচেই এমন একটা হীরা লুকিয়ে থাকে যার দাম পুরো দুনিয়ার সম্পদের চেয়েও বেশি হয়। মুম্বাই শহরের সবচেয়ে উঁচু এবং আলিশান ভবন দ্য রয় টাওয়ারের সবচেয়ে ওপরের তলায়ও আজ রাতে এমনই একটা ভ্রম চলছিল। এটা ছিল সোহাগ রাতের রাত, কিন্তু ঘরে গোলাপের সুবাসের চেয়ে অহংকারের গন্ধ বেশি ছড়িয়েছিল। ঘরের ঠিক মাঝখানে ফুল দিয়ে সাজানো বিছানায় বসেছিল অনন্যা, লাল জোড়ায় মোড়া, মাথা নিচু করে। সে যেন কোনো মূর্তির মতো শান্ত ছিল। তার সরলতা এমন ছিল যে কেউ দেখে বলতে পারত যে সে এই রাজপ্রাসাদের মতো বাড়ির জন্য তৈরি নয়। সে একটা সাধারণ অনাথ আশ্রমে বড় হয়েছে, যেখানে দুবেলা খাবারের জন্য সংগ্রাম করতে হতো। অন্তত তার স্বামী সিদ্ধার্থ রায়ের তো তাই মনে হতো। দরজা জোরে খুলে গেল এবং সিদ্ধার্থ ভেতরে ঢুকল। সে তার দামি কোট খুলে সোফায় ছুঁড়ে ফেলে দিল এবং টাই আলগা করতে করতে অনন্যার দিকে একটা তিরস্কার ভরা দৃষ্টি দিল। সিদ্ধার্থ রায় দেশের সবচেয়ে তরুণ এবং সফল ব্যবসায়ী, যার নিজের সম্পদ এবং ক্ষমতার উপর এত অহংকার ছিল যে তার মনে হতো সে ঈশ্বরকেও কিনতে পারে। নিজের মন থেকে এই ভুল ধারণা বের করে ফেলো যে এটা কোনো পরীর গল্প, সিদ্ধার্থ কটু গলায় বলল, মদের গ্লাস হাতে নিয়ে। এবং এটাও ভেবো না যে তুমি এখন মিসেস রায় হয়ে গেছো তাই এই বাড়ির মালকিন। আমার চোখে তুমি কালও একটা সাধারণ ওয়েটার ছিলে এবং আজও তাই। অনন্যা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে না ভয় ছিল, না অশ্রু, শুধু একটা গভীর নীরবতা যা সমুদ্রের মতো শান্ত ছিল। সে সিদ্ধার্থের চোখে চেয়ে খুব ধীর গলায় বলল, আমি জানি সিদ্ধার্থজি, আমাদের মধ্যে এই সম্পর্ক শুধু একটা চুক্তির ওপর দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ হাসল, এমন একটা হাসি যা কানে চুপসে যায়। চুক্তি নয় অনন্যা, একে দান বলে। আমার দাদির জেদ ছিল যে আমি বিয়ে করি এবং আমার কোম্পানির শেয়ার বাঁচাতে একটা স্ত্রীর দরকার ছিল। আমার এমন একটা মেয়ে চাইছিল যে নিঃশব্দ পুতুলের মতো থাকবে, যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। কোনো পরিবার নেই যারা কালকে আমার সম্পত্তিতে ভাগ দাবি করবে, এবং তুমি এই রোলের জন্য পুরোপুরি ফিট ছিলে, অনাথ, গরিব এবং অসহায়। সিদ্ধার্থ তার কাছে এসে পকেট থেকে চেকবুক বের করে একটা চেক ছেড়ল। সে সেই চেক অনন্যার দিকে বাড়িয়ে দিল। নাও, 1,00,000 টাকা, তোমার সেই অনাথ আশ্রমের জন্য যেখান থেকে তুমি এসেছ। একে তোমার দাম ভেবো বা আমার উদারতা, যা খুশি তাই ভেবো, কিন্তু মনে রেখো এই ঘরের 4 দেয়ালের বাইরে তুমি আমার স্ত্রী হওয়ার নাটক করবে, কিন্তু এই ঘরের ভেতরে তুমি আমার কাছে অদৃশ্য। অনন্যা সেই চেকের দিকে তাকালো। সেই কাগজের টুকরো তার কাছে কোনো মানে রাখত না। যদি সিদ্ধার্থের সত্যিটা জানা থাকত, তাহলে হয়তো তার পায়ের নিচ থেকে মাটি সরে যেত। যাকে সে 10 লক্ষ টাকার ভিক্ষা দিচ্ছে, সে আসলে গ্লোবাল বার্মা গ্রুপের একমাত্র উত্তরাধিকারিণী, যার বার্ষিক টার্নওভার সিদ্ধার্থের কোম্পানির চেয়ে 10 গুণ বেশি। অনন্যা তার পরিচয় শুধু এই জন্যে লুকিয়ে রেখেছিল কারণ সে দেখতে চেয়েছিল যে কেউ তাকে তার টাকা ছাড়াও ভালোবাসতে পারে কিনা। কিন্তু আজ তার আশার প্রাসাদ ধূলিসাৎ হয়ে গেল। অনন্যা চেকে হাতও ছোঁয়াল না। সে শুধু বলল, টাকা দিয়ে আপনি বিছানা কিনতে পারেন সিদ্ধার্থজি, ঘুম নয়। আপনি মানুষ কিনতে পারেন, আনুগত্য নয়। রেখে দিন এটা, আমার এর দরকার নেই। সিদ্ধার্থের মুখ রাগে লাল হয়ে গেল। আজ পর্যন্ত কেউ, বিশেষ করে কোনো গরিব মানুষ, তার টাকা প্রত্যাখ্যান করার সাহস দেখায়নি। সে অনন্যার কবজি মোচড় দিল। জীব চালাচ্ছ? নিজের আসল জায়গা ভুলে গেছিস? দুদিন আগেও তুই হোটেলে নোংরা বাসন মাজদিস। আমি তোকে এই প্রাসাদে আশ্রয় দিয়েছি। আমি চাইলে এখনই তোকে ধাক্কা মেরে বাইরে বের করে দিতে পারি, আর তখন তোকে আবার রাস্তায় ভিক্ষা করতে হবে। অনন্যার ব্যথা হচ্ছিল, কিন্তু সে আঁকও করল না। সে শুধু সিদ্ধার্থের চোখে চেয়ে ভাবল, যেদিন তোমার আমার আসল মর্যাদা জানা হবে সিদ্ধার্থ, সেদিন তুমি আজকের প্রতিটা কথার জন্য অনুতাপ করবে। পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল। ঠিক তখনই ঘরের ইন্টারকম বেজে উঠল। সিদ্ধার্থ ঝটকায় অনন্যার হাত ছেড়ে দিয়ে ফোন তুলল। অন্যদিকে তার মা নির্মলা দেবী ছিলেন। বেটা, নিচে মিডিয়ার লোকজন এসেছে, তারা নতুন বউকে দেখতে চায়, তাড়াতাড়ি নিচে এসো। সিদ্ধার্থ ফোন রেখে অনন্যার দিকে আঙুল দেখালো, চোখের জল মুছে ফেল এবং মুখে একটা মিথ্যে হাসি লাগাও। নিচে দুনিয়া দাঁড়িয়ে আছে এবং তাদের মনে হওয়া উচিত যে আমরা দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি। চলো। সিদ্ধার্থ অনন্যার হাত এত জোরে ধরেছিল যে তার আঙুলের ছাপ অনন্যার কবজিতে পড়ে যাচ্ছিল, কিন্তু মুখে সে দুনিয়ার সবচেয়ে মিষ্টি হাসি সাজিয়ে রেখেছিল। যেই তারা দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামল, ক্যামেরার ফ্ল্যাশলাইট তাদের চোখ ধাঁধিয়ে দিল। পুরো হল শহরের নামকরা ব্যক্তি, ব্যবসায়ী এবং মিডিয়ার লোকে ভর্তি ছিল। সবার চোখ সেই জুটির দিকে, রায় এম্পায়ারের রাজকুমার এবং তার সিন্ড্রেলা। হলের মাঝে দাঁড়িয়ে নির্মলা দেবী হিরে এবং মুক্তোয় লাদা বড় গর্বে ছেলের স্বাগত জানালেন।
কিন্তু যেই তার চোখ অনন্যার ওপর পড়ল তার চোখে সেই তিরস্কর ভেসে উঠল যা কিছুক্ষণ আগে সিদ্ধার্থের চোখে ছিল। তবু দুনিয়ার সামনে নাটক করার রায় পরিবারের পুরনো অভ্যাস ছিল। নির্মলা মাইক হাতে নিয়ে মিষ্টি কিন্তু চুপসানো গলায় বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার ছেলে সিদ্ধার্থ এবং আমার বউ অনন্যার সাথে পরিচয় করিয়ে দিই। অনন্যা একটা খুব সাধারণ এবং গরিব পরিবার থেকে এসেছে, কিন্তু আমরা ভেবেছি যে মানুষের পরিচয় তার ব্যাংক ব্যালেন্সে নয়, তার সংস্কারে হওয়া উচিত। আমরা তাকে একটা নতুন জীবন দিয়েছি। ভিড় করতালি দিল, কিন্তু সেই করতালিতে সম্মানের চেয়ে দয়ার ভাব বেশি ছিল। অনন্যার মনে হলো যেন তাকে ভরা বাজারে উলঙ্গ করা হচ্ছে। আমরা তাকে নতুন জীবন দিয়েছি। এই বাক্য তার আত্মসম্মানে ছুরির মতো বিঁধল, কিন্তু সে চুপ করে রইল। সে শিখেছে যে ঝড় আসার আগে সমুদ্র সব সময় নিঃশব্দ থাকে। ঠিক তখনই একটা বিখ্যাত এবং কিছুটা বেয়াদব ধরনের সাংবাদিক ভিড় থেকে চেঁচিয়ে উঠল। সে ইচ্ছে করে ইংরেজিতে একটা জটিল প্রশ্ন করল, এই ভেবে যে অনাথ আশ্রম থেকে আসা মেয়ে ইংরেজি কি জানে, ঠিকমতো হিন্দিও বলতে পারে না হয়তো। মিসেস রায়, সাংবাদিক ব্যঙ্গ করে জিজ্ঞাসা করল, আপনি একটা অনাথ আশ্রম থেকে এসেছেন যেখানে খাবারের লালায়িত পড়ে থাকত। হঠাৎ এত বড় সাম্রাজ্যের মালকিন হয়ে আপনার কালচার শক্ত লেগেছে। আপনার ভয় লাগে না যে এই হাই সোসাইটিতে কোথাও হারিয়ে যাবেন? পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সিদ্ধার্থের মনে হলো এবার তার নাক কেটে যাবে। সে এগিয়ে গিয়ে মাইক ছিনিয়ে নিতে যাচ্ছিল। আমার স্ত্রী এখনও এসব জিনিসে, কিন্তু তার আগেই অনন্যা সিদ্ধার্থের হাত থেকে মাইকটা খুব সুন্দর করে নিজের দিকে টেনে নিল। সে সাংবাদিকের চোখে চেয়ে রইল, না ঘাবড়ে না কাঁপা। মিস্টার জার্নালিস্ট, অনন্যা সাবলীল এবং অত্যন্ত পরিমিত শব্দে উত্তর দিল, ভয় তাদের লাগে যাদের নিজের পরিচয় হারানোর ভয় থাকে। আর হাই সোসাইটির কথা বলতে গেলে ধনী হওয়া কাপড়ের ব্র্যান্ড বা ব্যাংক ব্যালেন্সে নয়, ধনী হওয়া চিন্তায় হয়। আমি গরিবই দেখেছি, তাই আমি মাটির দাম জানি। আর যে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাকে উঁচু থেকে পড়ার ভয় থাকে না। অনন্যার উত্তর এত সপ্রতিভ এবং প্রভাবশালী ছিল যে কয়েক মুহূর্তের জন্য হলে নিস্তব্ধতা নেমে এলো। সিদ্ধার্থ হতবাক হয়ে গেল। সে অনন্যার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো অচেনা মানুষ। তার বিশ্বাস হচ্ছিল না যে মেয়েকে সে অশিক্ষিত এবং গ্রাম্য ভেবে রেখেছিল সে পুরো মিডিয়াকে চুপ করিয়ে দিল। ভিড়ে এবার সত্যিকারের প্রশংসার ফিসফিস শুরু হলো, কিন্তু এই নাটক এখনও শেষ হয়নি। ঠিক তখনই হলের প্রধান দরজায় হইচই পড়ে গেল। আরে দেখো কে এসছে, রণজিৎ খুরানা, কেউ চেঁচিয়ে বলল। রণজিৎ খুরানা দেশের সবচেয়ে বড় ইনভেস্টর এবং এশিয়ার সবচেয়ে ধনী লোকেদের একজন। সিদ্ধার্থের আদর্শ এবং তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে খুরানা তার কোম্পানিতে বিনিয়োগ করুক। আজ পর্যন্ত সিদ্ধার্থ তার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্টও পায়নি। সিদ্ধার্থের খুশির ঠিকানা রইল না। মা, খুরানা সাহেব এসেছেন, যদি আজ তিনি আমাদের কোম্পানিতে আগ্রহ দেখান তাহলে আমরা নাম্বার 1 হয়ে যাব। সিদ্ধার্থ তাড়াতাড়ি নিজের স্ত্রীকে ভুলে রণজিৎ খুরানার দিকে ছুটল। রণজিৎ খুরানা তার শক্তিশালী চালে ভেতরে ঢুকলেন, তার পেছনে বডিগার্ডদের বাহিনী। সিদ্ধার্থ হাত বাড়িয়ে বলল, মিস্টার খুরানা, এটা আমার সৌভাগ্য যে আপনি আমার বিয়ের রিসেপশনে এসেছেন। আমি সিদ্ধার্থ রায়। কিন্তু রণজিৎ খুরানা সিদ্ধার্থকে পুরোপুরি উপেক্ষা করলেন। তিনি সিদ্ধার্থের বাড়ানো হাতও দেখলেন না। তার চোখ সিদ্ধার্থের পেছনে দাঁড়ানো অনন্যার উপর আটকে ছিল। তার চোখে অবাক হওয়া এবং গভীর সম্মান দেখা গেল। তিনি সোজা সিদ্ধার্থকে পার করে অনন্যার কাছে পৌঁছালেন। পুরো হল নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। রণজিৎ খুরানা, যিনি মন্ত্রীদের সামনেও মাথা নোয়ান না, তিনি অনন্যার সামনে বিনীতভাবে দাঁড়ালেন। ম্যাম, আপনি এখানে? খুরানা ধীর গলায় বললেন এবং অনন্যা তাকে চোখের ইশারায় তীক্ষ্ণ সংকেত দিল, চুপ করার ইশারা। সে হালকা মাথা নাড়ল, যার মানে স্পষ্ট ছিল যে এখনও আমার রহস্য প্রকাশ করো না। খুরানা তৎক্ষণাৎ বুঝে গেলেন, গ্লোবাল ভার্মা গ্রুপের একমাত্র উত্তরাধিকারিণীকে তিনি কি করে চিনবেন না, যার বাবার সাথে তিনি ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু মালকিলের আদেশ ছিল, তাই তিনি কথা বদলে ফেললেন। মাফ করবেন। খুরানা কথা সামলে এবার সিদ্ধার্থের দিকে তাকালেন। আমার মনে হলো আমি কোথাও দেখেছি তাকে। যাই হোক মিস্টার রায়, বিয়ের অভিনন্দন। যে আপনি আমার বিয়ের সিদ্ধার্থের কিছু রিসেপশনে অদ্ভুত লাগলো। খুরানা তাকে ছেড়ে প্রথমে তার সাধারণ স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা কেন করলেন, কিন্তু সে সেই চিন্তা ঝেড়ে ফেলল। হয়তো খুরানার মতো বড়লোকেরা গরিবদের প্রতি দয়া দেখানোর নাটক করে। ধন্যবাদ স্যার। সিদ্ধার্থ দাঁত কিরমির করে বলল, আসুন প্লিজ ডিনার করুন। পার্টি গভীর রাত পর্যন্ত চলল। যখন অতিথিরা চলে গেলেন এবং বাড়ির আলো নিভানো হচ্ছিল, তখন আসল তামাশা শুরু হতে চলেছে। নির্মলা দেবী অনন্যাকে থামালেন। দাঁড়াও। নির্মলা কটু গলায় বললেন, অতিথিদের সামনে তুমি যে ইংরেজি ঝাড়া বুদ্ধিমত্তা দেখিয়েছ তাতে ভেবো না যে আমি প্রভাবিত হয়ে গেছি। এবার যাও এবং রান্নাঘর পরিষ্কার করো। আজ থেকে সব চাকরদের ছুটি। এই বাড়ির সব কাজ তুমি করবে। এটাই তোমার আসল জায়গা। সিদ্ধার্থ সেখানেই দাঁড়িয়ে মুচকি হাসছিল। শুনিসনি? যাও। আর হ্যাঁ, সকালের ব্ল্যাক কফি আমার বিছানায় এসে যাওয়া উচিত। যদি একটা চিনির দানাও বেশি হয় তাহলে সেই গরম কফি তোমার মুখে পড়বে। অনন্যা আরেকবার মুঠো শক্ত করল। তার ধৈর্য এবার উত্তর দিচ্ছিল। সে চুপচাপ রান্নাঘরের দিকে এগোল, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে
এই রাতটা হবে শেষ রাত যখন সে এই অপমান সহ্য করবে। তাকে এখনই তার বাবার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে হবে। খেলা এবার শুরু হতে চলেছে। কিন্তু যেই সে রান্নাঘরে ঢুকল, দেখল সেখানে আগে থেকেই কেউ দাঁড়িয়ে আছে, অন্ধকারে একটা ছায়া। কি ওখানে? অনন্যা জিজ্ঞাসা করল। ছায়াটা আলোয় এলো। সেটা সিদ্ধার্থের ছোট বোন কাব্য। কাব্যের চোখে ভয় ছিল। ভাবি, প্লিজ আমাকে সাহায্য করুন। সে কেঁদে ফেলল। ভাই এবং মা আমাকে একটা এমন লোকের সাথে বিয়ে করতে বাধ্য করছে যে আমার বয়সের দ্বিগুণেরও বেশি, শুধু ব্যবসার ডিলের জন্য। অনন্যা থমকে গেল। তার মনে হয়েছিল এই বাড়িতে সবাই একই রকম, নিষ্ঠুর এবং স্বার্থপর। কিন্তু এখানে আরেকটা শিকার ছিল। কাব্যের অশ্রু অনন্যার হৃদয়ে চাপা ঘৃণার আগুনকে আরও জ্বালিয়ে তুলল, কিন্তু সাথে একটা নতুন দায়িত্বের অনুভূতিও জাগাল। সে এতদিন শুধু নিজের আত্মসম্মানের লড়াই লড়ছিল, কিন্তু এবার এই নিষ্পাপ মেয়েকেও বাঁচাতে হবে। অনন্যা কাব্যের চোখের জল মুছে তাকে জড়িয়ে ধরল। কেঁদো না কাব্য, অনন্যা দৃঢ়তার সাথে বলল। যতদিন আমি এখানে আছি, তোমার সওদা কেউ করতে পারবে না। এটা তোমার কাছে আমার প্রতিশ্রুতি। পরের সকালে রায় ম্যানশনে হইচই ছিল। আজ সেই দিন যেদিন কাব্যের বিয়ে পাকা হতে চলেছে। ছেলে সেঠ জগমোহন বয়সে 50 পেরিয়ে, দুবার ডিভোর্সড এবং শহরের একটা কুখ্যাত বিল্ডার। কিন্তু সিদ্ধার্থের কাছে সে শুধু একটা ইনভেস্টর যে তার ডুবতে বসা কোম্পানিতে টাকা ঢালতে চলেছে। অনন্যা সকাল 4টায় উঠে পড়েছে। সে পুরো বাড়ির কাজ করেছে, মেঝে পরিষ্কার করেছে এবং এখন ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে। নির্মলা দেবী সোফায় বসে হুকুম জ্বালাচ্ছেন। আরে ও মহারানী, হ্যাঁ তাড়াতাড়ি কর, শেঠজি আসছেন। নাস্তায় কোনো কমতি থাকলে তোর খারাপ হবে। সিদ্ধার্থ সিঁড়ি দিয়ে নামতে নামতে এলো। সে আসতেই কফির চুমুক দিয়ে কাপ জোরে টেবিলে আছড়ে ফেলল। এটা কি? আমি বলেছিলাম না চিনি কম হওয়া উচিত। তুই অশিক্ষিত এটা জানতাম, কিন্তু বধিরও। সে গরম কফি অনন্যার পায়ের কাছে মেঝেতে ছুঁড়ে ফেলল। ছিটে অনন্যার শাড়িতে লাগল, কিন্তু সে নড়ল না। সে চুপচাপ কাপ তুলে আরেকটা কাপ আনতে ঘুরল। কাব্য কোণে দাঁড়িয়ে কাঁপছিল, তার চোখে অসহায়ত্ব। ঠিক তখনই বাইরে একটা দামি গাড়ি থামল। শেঠ জগমোহন তার মোটা পেট এবং গলায় সোনার চেন ঝুলিয়ে ভেতরে ঢুকল। তার চোখ বাড়ির সাজসজ্জার চেয়ে কাব্যের ওপর বেশি আটকে ছিল। তার লোভী দৃষ্টি দেখে কারোরই ঘৃণা না হয়ে যায় না। আসুন আসুন জগমোহনজি, নির্মলা দেবী দাঁত বের করে স্বাগত জানালেন। আমাদের কাব্য তো আপনারই অপেক্ষায় ছিল। জগমোহন সোফায় হেলান দিয়ে বসে কাব্যকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে বলল, ওয়াও, ফটোর চেয়েও সুন্দর। রায় সাহেব, ডিল পাকা বুঝুন, শুধু বিয়ে পরের সপ্তাহে হয়ে যাওয়া উচিত। সিদ্ধার্থ খুশি হয়ে গেল। অবশ্যই স্যার, ডিলের কাগজপত্র তৈরি আছে, আপনি সাইন করে দিন এবং কাব্য আপনার। কাব্যের দম বন্ধ হয়ে আসছিল, সে খাটতে যাচ্ছিল যে ঠিক তখনই অনন্যা ট্রে নিয়ে সেখানে এলো। সে জগমোহনের সামনে চায়ের কাপ রাখল। জগমোহন চা নেওয়ার সময় ইচ্ছে করে অনন্যার হাত ছোঁয়ার চেষ্টা করল। আরে বাহ, চাকরানিও এত সুন্দর, তাহলে মালকিন কেমন হবে? সে অশ্লীলভাবে হাসল। সিদ্ধার্থ এটা উপেক্ষা করল, কিন্তু অনন্যার চোখে আগুন জ্বলে উঠল। তবু সে সংযম রাখল। সিদ্ধার্থ ফাইল খুলল। জগমোহন স্যার, এটা 50 কোটি ইনভেস্টমেন্টের কাগজ। যেমন আপনি বলেছিলেন, আমরা আমাদের কোম্পানির 20% শেয়ার আপনার নামে করছি। জগমোহন কলম বের করে সাইন করতে যাচ্ছিল যে ঘরে একটা শান্ত কিন্তু স্পষ্ট গলা গুঞ্জরিত হল। যদি আমি আপনার জায়গায় হতাম তাহলে এই কাগজে সাইন করতাম না সিদ্ধার্থজি। সবাই চমকে উঠল। এই গলা অনন্যার। সিদ্ধার্থ রাগে ফেটে পড়ল। তোর সাহস কি করে হলো মাঝে কথা বলার? রান্নাঘরে যা। অনন্যা তার জায়গা থেকে নড়ল না। সে সোজা জগমোহনের চোখে চেয়ে বলল, কারণ যে জেএম বিল্ডার্সের নামে এই ডিল হচ্ছে সেই কোম্পানি গত সপ্তাহেই দেউলিয়া হওয়ার মুখে। সিঙ্গাপুর হাইকোর্ট তাদের সম্পত্তি সিল করার আদেশ দিয়েছে। আপনি যদি তাদের সাথে ডিল করেন তাহলে আপনার কোম্পানির বাকি শাখ হারিয়ে যাবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জগমোহনের কপালে ঘাম বেরিয়ে এলো। এই খবর এখনও মার্কেটে লিক হয়নি, শুধু বড় ব্যবসায়ী মহলে ফিসফিস হচ্ছিল। একটা সাধারণ দেখতে মেয়ে এই ইনসাইডার খবর কি করে জানল? সিদ্ধার্থ হতবাক হয়ে গেল। সে জগমোহনের দিকে তাকালো। স্যার, এই পাগল মেয়ে কি যাচ্ছে তাই বলছে, এটা কি সত্যি? জগমোহন ঘাবড়ে গেল। আর এটা সব মিথ্যে, তুমি একটা চাকরানির কথা শুনবে। আমি এখান থেকে চলে যাচ্ছি। জগমোহন তার চুরি ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তার ভয় ছিল অনন্যা আরও রহস্য প্রকাশ না করে দেয়। জগমোহন চলে যেতেই নির্মলা দেবীর রাগ ফেটে পড়ল। তিনি ঝড়ের মতো অনন্যার দিকে এগিয়ে একটা জোরালো চড় কষালেন তার গালে। চড়াক! নষ্ট করে দিলি না আমার কাজ? নির্মলা চেঁচিয়ে উঠলেন। তোকে কি মনে হয় তুই খুব চালাক? তুই আমাদের 50 কোটির ক্ষতি করিয়ে দিলি আজ। কুলক্ষণী কোথাকার! সিদ্ধার্থ রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে অনন্যার চুল ধরে টানল। তোকে জানা আছে তুই কি করেছিস? ওটা ছিল আমার শেষ সুযোগ, এবার তোকে জ্যান্ত রাখব না। অনন্যার গাল জ্বলছিল, চুল টানা হচ্ছিল, কিন্তু তার চোখে এবার ভয় নয়, বরং একটা অদ্ভুত জয়ের ভাব। সে ঝটকায় সিদ্ধার্থের হাত চুল থেকে সরিয়ে দিল। তার শক্তি দেখে সিদ্ধার্থ এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল।
আমি আপনার ক্ষতি করিনি, আপনাকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছি সিদ্ধার্থ। অনন্যা ঠান্ডা গলায় বলল। শুক্রিয়া করুন যে সেই প্রতারক চলে গেছে, নইলে কাল আপনার হাতে ভিক্ষার বাটি আঁকত। জিপ চালাচ্ছিস? সিদ্ধার্থ বেল্ট তুলতে হাত বাড়াল। কাব্য দৌড়ে এসে মাঝে দাঁড়াল। ভাইয়া না, ভাবি সত্যি বলেছে, ওই লোকটা নোংরা ছিলই। সিদ্ধার্থ কাব্যাকে ধাক্কা দিল, যাতে তার মাথার টেবিলের কোণে লেগে গেল। রক্তের একটা ধারা বেরিয়ে এলো। এটা দেখে অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দৌড়ে কাব্যের কাছে গিয়ে তাকে ধরল। তারপর সোজা হয়ে সিদ্ধার্থকে তাকাল। এবার তার চোখে এমন আগুন ছিল যা দেখে সিদ্ধার্থের ভেতরের জানো আরও ভয় পেয়ে গেল। বাস, খুব হয়েছে, অনন্যা বলল। তার গলায় এবার ধীরতা নয়, একটা আদেশ ছিল। তোমার বোনের রক্তের দাম তুমি চোকাবে সিদ্ধার্থ রায়। আর টাকার কথা বলতে গেলে, যে সম্পদের তোমার এত অহংকার, সেটা আজ সন্ধ্যের মধ্যে তোমার হাত থেকে বালির মতো ঝরে যাবে। সিদ্ধার্থ হাসল। তুই কি করবি? দুবেলা খাবার আমার টুকরোর ওপর বেঁচে আছিস। অনন্যা কাব্যাকে ধরে তুলে দরজার দিকে এগোল। আমি চলে যাচ্ছি এবং কাব্য আমার সাথে যাবে। থামানোর চেষ্টাও করো না, নইলে যা হবে তা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। সিদ্ধার্থ এবং নির্মলা হতবাক দাঁড়িয়ে রইলেন। একটা চাকরানি তাদের হুমকি দিয়ে চলে যাচ্ছে এবং কাব্যাকে নিয়ে। কিন্তু আসল ধাক্কা তাদের তখন লাগল যখন আধ ঘণ্টা পরে বাড়ির বেল বাজল। দরজায় পুলিশ নয়, বরং শহরের সবচেয়ে বড় আইনজীবীদের একটা পুরো দল দাঁড়িয়েছিল, এবং তাদের সাথে ছিলেন মিস্টার রণজিৎ খুরানা। সিদ্ধার্থ এবং নির্মলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দরজায় দাঁড়ানো রণজিৎ খুরানার মুখে গতরাতের রিসেপশনের সেই বিনীত ভাব আর ছিল না। এবার তার মুখে একটা কঠোর ব্যবসায়ীর গাম্ভীর্য। তার পেছনে আইনজীবীরা কালো কোট পরে দাঁড়িয়ে এবং তাদের হাতে মোটা ফাইল। মিস্টার খুরানা, সিদ্ধার্থ ঘাবড়ে এগিয়ে গেল, গলায় মিথ্যে উৎসাহ এনে। আরে স্যার, কি সারপ্রাইজ! আমি জানতাম আপনি আমার যোগ্যতা উপেক্ষা করবেন না। আপনি কি ইনভেস্টমেন্টের কাগজ নিয়ে এসেছেন? আসুন ভেতরে। সিদ্ধার্থ রাস্তা ছাড়ার চেষ্টা করল, কিন্তু রণজিৎ খুরানা তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লেন না। তিনি সিদ্ধার্থের বাড়ানো হাতকে আবার উপেক্ষা করলেন এবং আইনজীবীদের দিকে ইশারা করলেন। ইনভেস্টমেন্ট? খুরানা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, মিস্টার রায়, মনে হচ্ছে আপনি ভুল বোঝাবুঝিতে আছেন। আমি এখানে টাকা লাগাতে নয়, বরং আদায় করতে এসেছি। সিদ্ধার্থের মুখ সাদা হয়ে গেল। আদায়? কিসের আদায়? খুরানা একটা ফাইল সিদ্ধার্থের বুকে ছুঁড়ে দিলেন। তোমার কোম্পানি রায় গ্রুপ গত 3 বছর ধরে লোকসানে চলছে। তুমি বাজার থেকে, ব্যাংক থেকে এবং প্রাইভেট ইনভেস্টরদের থেকে যে 500 কোটি ঋণ নিয়েছিলে, তার মেয়াদ আজ সকাল 10টায় শেষ হয়ে গেছে। আর মজার কথা হলো যে ব্যাংকগুলো থেকে তুমি লোন নিয়েছিলে, তাদের সব ব্যাড লোন আমার ক্লায়েন্টের কোম্পানি কিনে নিয়েছে। অর্থাৎ এখন তুমি ব্যাংকের নও, আমার ক্লায়েন্টের ঋণী। নির্মলা দেবী মাঝে লাফ দিলেন। এটা কি বকছেন? আমরা রায়, আমাদের ওপর কেউ আঙুল তুলতে পারে না। আপনার ক্লায়েন্ট কে? তার কি যোগ্যতা আমাদের সাথে পাঙ্গা নেওয়ার? খুরানা জোরে হাসলেন। যোগ্যতা? নির্মলাজি, যে বাড়ির ছাদের নিচে আপনি দাঁড়িয়ে আছেন, সেটা এখন আইনত আমার ক্লায়েন্টের। এই বাংলো, আপনার কারখানা, আপনার গাড়ি, সব কিছু এখন নিলাম হয়ে গেছে। সিদ্ধার্থ রাগে কাঁপতে লাগল। মিথ্যে, সব মিথ্যে। আমি এক্ষুনি পুলিশ ডাকছি। কে সেই লোক যে আমার পেছনে লেগেছে? তাকে সামনে আনাও। সে লোক নয় মিস্টার রায়, খুরানা শান্ত গলায় বললেন, এবং তারপর দরজার দিকে ঘুরে সম্মানে মাথা নোয়ালেন। সে একটা এমন শক্তি যাকে আপনি কখনো চিনতেই পারেননি। পরিচয় করিয়ে দিই, গ্লোবাল বার্মা গ্রুপের চেয়ারপারসন এবং এশিয়ার সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারের সাথে। ঠিক তখনই গেটে একটা চকচকে কালো রলস রয়েস এসে থামল। এমন গাড়ি পুরো শহরে গোনা যায় এমন কয়েকজনের ছিল। ড্রাইভার তাড়াতাড়ি নেমে পেছনের দরজা খুলল। সিদ্ধার্থ এবং নির্মলার চোখ হাঁ করে রইল। গাড়ি থেকে বেরোনো প্রথম পা একটা দামি হিলের। তারপর বেরিয়ে এলো একটা তরুণী। তার পরনে একটা শানদার নেভি ব্লু ব্যবসায়িক স্যুট, চোখে কালো চশমা এবং হাতে একটা হীরের ঘড়ি চকচক করছিল। তার আত্মবিশ্বাস এমন যে সূর্যের আলো ফিকে পড়ে যায়। সে আর কেউ নয়, অনন্যা। কিন্তু এটা সেই অনন্যা নয় যে 1 ঘন্টা আগে ফাটা শাড়ি পরে রান্নাঘর পরিষ্কার করছিল। এটা সেই অনন্যা যার একটা ইশারায় শেয়ার মার্কেট নড়ে ওঠে। তার ঠিক পেছনে কাব্য দাঁড়িয়ে, যে এখন ভয় পাওয়া লাগছে না, বরং ভাবির ছায়ায় নিরাপদ বোধ করছে। অনন্যা চশমা খুলে সিদ্ধার্থের চোখে সোজা তাকালো। তুমি? সিদ্ধার্থের মুখ থেকে শুধু হাওয়া বেরোল। তুমি তো চাকরানি। অনন্যা তার বাক্য পূর্ণ করল। ঠোঁটে একটা তির্যক হাসি নিয়ে সে সিদ্ধার্থের কাছে এগিয়ে এলো। খুরানা এবং সব আইনজীবী সম্মানে পিছিয়ে গেলেন। তুমি বলেছিলে না সিদ্ধার্থ? অনন্যার গলায় এবার একটা কর্তৃত্ব ছিল, যে টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম নয়। আজ আমি সেই টাকাই নিয়ে এসেছি। তোমার এই 500 কোটি ঋণ শোধ করতে আমি আমার একটা ছোট কোম্পানির লাভ ব্যবহার করেছি মাত্র। নির্মলা দেবী পড়ে যাওয়ার মতো হলেন, যে সোফার সাহায্য নিলেন। এটা কি করে সম্ভব? এ তো অনাথ ছিল। অনন্যা নির্মলার দিকে তাকালো।
আমি অনাথ ছিলাম না শাশুড়ি, আমি শুধু আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম। আমার বাবা বিক্রম বর্মা ছিলেন, যার নাম শুনে আপনারা মতো লোকেরা কাঁপতে কাঁপতে দাঁড়াত। আমি দেখতে চেয়েছিলাম কেউ আমাকে আমার নাম ছাড়া গ্রহণ করতে পারে কিনা, কিন্তু দুঃখের বিষয় আপনারা মানুষ নন, পোকা, যারা টাকা চাটে। সিদ্ধার্থের মনে হলো যেন সে কোনো খারাপ স্বপ্ন দেখছে। তাহলে এটা সব নাটক ছিল? তুমি ধনী ছিলে? আমি ধনী নই সিদ্ধার্থ, অনন্যা ঠান্ডা গলায় বলল। আমি সম্পদ, এবং এখন এই বাড়ি, এই কোম্পানি এবং তোমার এই মিথ্যে শান সব আমার। সে খুরানার দিকে হাত বাড়াল। খুরানা আরেকটা কাগজ তার হাতে দিলেন। মিস্টার রায়, অনন্যা সেই কাগজ সিদ্ধার্থের সামনে নাড়াল। এটা উচ্ছেদের নোটিশ। এই বাড়ি খালি করার জন্য তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। যা তোমাদের ব্যক্তিগত তা প্যাক করো এবং বেরিয়ে যাও। ফার্নিচার, গাড়ি বা গয়না সব কোম্পানির সম্পত্তি। তোমরা শুধু তোমাদের কাপড় নিতে পারো। তুমি এটা করতে পারিস না, সিদ্ধার্থ চেঁচিয়ে উঠল। আমি তোমার স্বামী। স্বামী? অনন্যা হাসল, এবং এই হাসি সিদ্ধার্থের অহংকারে চড়ের চেয়ে কম ছিল না। স্বামী তুমি তখনই হতে যখন তুমি আমাকে স্ত্রী মেনে নিতে। তুমি তো আমাকে একটা ওয়েটার ভেবেছিলে। আর হ্যাঁ, সেই 10 লক্ষের চেক যেটা তুমি আমাকে সোহাগরাতে দিয়েছিলে, সেটা এখনও টেবিলে পড়ে আছে। সেটা নিয়ে যেও, বাইরে রাস্তায় কাজে লাগবে হয়তো। অনন্যা তার বডিগার্ডদের ইশারা করল, এদের জিনিস প্যাক করাও, এবং খেয়াল রেখো বাড়ির একটাও দামি জিনিস এদের ব্যাগে না যায়। ঠিক তখনই সিদ্ধার্থের ফোন বাজল। সে কাঁপা হাতে ফোন দেখল। এটা পুলিশ কমিশনারের ফোন। তার মনে হলো এখানে হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে। কমিশনার সাহেব, আমাকে সাহায্য করুন। আমার স্ত্রী এবং কিছু গুন্ডা আমার বাড়ি দখল। মিস্টার রায়, কমিশনারের কঠোর গলা শোনা গেল। কাব্য রায় আপনার এবং আপনার মায়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং জোর করে বিয়ে করানোর এফআইআর দায়ের করেছে। পুলিশ এখনই পৌঁছাচ্ছে। ভালো হয় আপনি আত্মসমর্পণ করুন। ফোন সিদ্ধার্থের হাত থেকে ছিটকে পড়ে গেল। একদিকে বাড়ি ছিনে নেওয়া হচ্ছে, অন্যদিকে জেলের দরজা খুলে গেছে। নির্মলা দৌড়ে এসে অনন্যার পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলেন। বেটি, আমার সোনা, আমাকে মাফ করে দে। আমি জানতাম না তুই এত বড়। আমি তো তোর মায়ের মতো। আমাকে বাড়ি থেকে বের করে দিস না। অনন্যা তার পা পিছিয়ে নিল। মা? সে ঘৃণায় বলল। মা সে হয় যে মেয়েকে বাঁচায়, বিক্রি করার চেষ্টা করে না। আপনি কাব্যের সাথে যা করেছেন তার জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করব না। অনন্যা কাব্যের দিকে ঘুরল। কাব্য, তুমি কি চাও আমি এদের ক্ষমা করে দিই? কাব্য এগিয়ে এলো। তার কপালে লাগা আঘাত এখনও তাজা। সে তার মা এবং ভাইকে দেখল, যারা এখন মাটিতে হামাগুড়ি দিচ্ছে। কাব্য এক মুহূর্তের জন্য তার মা এবং ভাইকে দেখল। তার চোখে এখন সেই ভয় আর নেই যা সব সময় থাকত, বরং একটা অদ্ভুত শূন্যতা। সে ধীরে মাথা নাড়ল। না ভাবি। কাব্যের গলা কাঁপছিল, কিন্তু তার কথা পাথরের মতো শক্ত। একটা মা তার মেয়েকে ডাঁটতে পারে, মারতে পারে, কিন্তু বিক্রি করতে পারে না। যে মা নিজের মেয়েকে একটা লোভী বুড়োর বিছানায় পাঠানোর সৌদা করে, তাকে ক্ষমা করা পাপ হবে। আর ভাইয়া তো আমাকে কখনো বোন মেনেই নেননি। আমি তো তার কাছে শুধু একটা বোঝা ছিলাম, যাকে নামানোর জন্য তিনি যে কোনো হদে যেতে পারতেন। কাব্য তার মায়ের চোখে চেয়ে বলল, মা, তুমি তো সবসময় বলতে না যে মেয়েরা পরের সম্পত্তি? আজ আমি পর হয়ে গেলাম। এবার তুমি তোমার লাডলা ছেলের সাথে থেকো। অনন্যা কাব্যের কাঁধে হাত রাখল এবং রণজিৎ খুরানার দিকে ইশারা করল। মিস্টার খুরানা, বাড়ি খালি করান। আমার বাড়িতে নোংরা পছন্দ নয়। আদেশ পেতেই বডিগার্ডরা এগিয়ে এলো। সিদ্ধার্থ প্রতিবাদ করার চেষ্টা করল। আমাকে হাত ছোঁয়াবি না, জানিস আমি কে? একটা বডিগার্ড তার হাত মোচড় দিয়ে তাকে ধাক্কা মেরে প্রধান দরজার দিকে নিয়ে যেতে লাগল। নির্মলা দেবী চেঁচাতে শুরু করলেন, আমার শাড়ি, আমার গয়না, অন্তত আমার মঙ্গলসূত্রটা নিতে দাও। সেই মঙ্গলসূত্রটা খাঁটি সোনার। মিসেস রায়, অনন্যা পেছন থেকে বলল, আর সেটা কোম্পানির টাকায় কেনা। কোম্পানির সম্পত্তি কোম্পানিতেই থাকবে। বাইরে বেরুন। কয়েক মিনিটের মধ্যে যে রায় পরিবারের দাপট চলত, তাদের ধাক্কা মেরে সেই আলিশান গেটের বাইরে ফুটপাতে দাঁড় করিয়ে দেওয়া হলো। সিদ্ধার্থ শুধু তার শার্ট এবং প্যান্টে, এবং নির্মলা দেবী সাধারণ ঘরোয়া চপ্পলে। তাদের হাতে কিছু নেই, না টাকা, না ফোন, না কোনো প্রভাব। যেই তারা রাস্তায় এলো, প্রকৃতির খেলা দেখুন। আকাশে মেঘ জমল এবং বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি, যা কাল পর্যন্ত তাদের আলিশান বেডরুমের জানালা থেকে রোম্যান্টিক লাগত, আজ তাদের চুপসে যাচ্ছে। রাস্তায় আসা যাওয়া লোকজন থেমে তামাশা দেখতে লাগল। কিছু প্রতিবেশী, যারা কাল পর্যন্ত নির্মলার তোয়াজ করত, এবার বারান্দা থেকে উঁকি দিয়ে ফিসফিস করছে, আরে এ তো রায় সাহেব না, কাল তো বড় বড় কথা বলছিলেন, আজ রাস্তায় এসে গেলেন। এক প্রতিবেশী হেসে বলল। সিদ্ধার্থ লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। তার সেই গর্ব, সেই অহংকার বৃষ্টির জলে নর্দমায় বয়ে যাচ্ছিল। ঠিক তখনই সাইরেনের আওয়াজ গুঞ্জরিত হল। 2টা পুলিশ জিপ সেখানে এসে থামল। ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে সোজা সিদ্ধার্থের কাছে এলো। মিস্টার সিদ্ধার্থ রায় এবং মিসেস নির্মলা দেবী, আপনাদের দুজনকে কাব্য রায়ের ওপর প্রাণঘাতী আক্রমণ, গার্হস্থ্য হিংসা এবং জোর করে বিয়ে করানোর চেষ্টার অপরাধে গ্রেফতার করা হচ্ছে।
হাতকড়ির ঠান্ডা ধাতু যখন সিদ্ধার্থের কবজিতে লাগল তখন তার মনে পড়ল অনন্যার সেই কথা, যেদিন তোমার আমার আসল মর্যাদা জানা যাবে তুমি অনুতাপ করবে। না ইন্সপেক্টর, এটা সব মিথ্যে, আমার বোনকে প্রভাবিত করা হয়েছে। সিদ্ধার্থ চেঁচিয়ে উঠল, কিন্তু পুলিশ তাকে টেনে জিপে ঢোকাল। নির্মলা দেবী তো রাস্তাতেই বসে বুক চাপড়াতে লাগলেন। হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, আমার বউ আমাকে ফাঁসিয়ে দিল। মহিলা কনস্টেবল নির্মলাকেও ধরে জিপে বসাল। অনন্যা, কাব্য এবং রণজিৎ খুরানা এবার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। অনন্যার হাতে সেই কাগজের টুকরো ছিল, সেই 10 লক্ষের চেক যেটা সিদ্ধার্থ তাকে সোহাগ রাতে দিয়েছিল। অনন্যা সেই চেক ছিঁড়ে হাওয়ায় ছুড়ে দিল। হাওয়ার ঝাপটায় সেই চেক উড়তে উড়তে নিচে গিয়ে পুলিশ জিপের টায়ারের কাছে কাদায় পড়ে গেল। মিস্টার খুরানা, অনন্যা শান্তভাবে বলল, এরা এখন তাদের আসল জায়গা পেয়ে গেছে, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। সিদ্ধার্থের মতো লোকেরা এত সহজে ভুল স্বীকার করে না। তাকে জেলে পৌঁছতে দিন। আমাদের এবার কাব্যের ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে। কাব্য কাঁদছিল, কিন্তু এটা মুক্তির অশ্রু। অনন্যা তাকে জড়িয়ে ধরল। এখন এই বাড়ি তোমার, কাব্য। তুমি এখানে থাকবে, তোমার পড়াশোনা শেষ করবে এবং যা করতে চাও তাই করবে। এখন তোমাকে কারুর ভয় পাওয়ার দরকার নেই। আর আমি, কাব্য সিসকে বলল, এই স্মৃতিগুলোর সাথে এখানে আমি কি করে থাকব? আমরা এই বাড়ি বদলে দেব। অনন্যা হেসে বলল, এটা আর রায় ম্যানশন থাকবে না। কাল থেকে এখানে আশা ফাউন্ডেশনের বোর্ড লাগবে। আমরা এই বাড়িকে তাদের মেয়েদের হোস্টেল বানাবো, যাদের পরিবার ত্যাগ করেছে। তুমি এর দেখভাল করবে? কাব্যের চোখে চমক এলো। দিন কেটে গেল। সিদ্ধার্থ এবং নির্মলার জামিন হল না, কারণ মামলা খুব শক্ত ছিল এবং রণজিৎ খুরানার আইনজীবীরা পুরো জোর লাগিয়ে দিয়েছিলেন। জেলের 4 দেওয়ালের ভেতর সিদ্ধার্থের অহংকার দিন দিন ভেঙে যাচ্ছিল। তাকে জেলের সেই বেস্বাদ খাবার খেতে হয়েছে, ঠান্ডা মেঝেতে শুতে হয়েছে, এবং সবচেয়ে খারাপ কথা, সেখানে কেউ তাকে স্যার বলে না। সেখানে সে শুধু কয়েদি নম্বর 402। 6 মাস পরে যখন শুনানির তারিখ এলো, তখন আদালত লোকে লোকারণ্য। সিদ্ধার্থ এবং নির্মলাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। তারা দুজনেই চেনা যাচ্ছিল না। সিদ্ধার্থের গাল ঢোকা, চোখের নিচে কালো দাগ। নির্মলা দেবী বুড়ি এবং অসহায় লাগছিলেন। বিচারক রায় ঘোষণার আগে জিজ্ঞাসা করলেন, অপরাধীরা কিছু বলতে চান? সিদ্ধার্থ কাঁপা হাত জোড় করে হলে বসা অনন্যার দিকে তাকাল। অনন্যা আজ একটা সাধারণ সুতির শাড়ি পরেছে, কিন্তু তার মুখের তেজ আগের চেয়েও বেশি। অনন্যা, সিদ্ধার্থের গলা ফাটা, আমাকে মাফ করে দাও। আমি বুঝে গেছি যে টাকা মানুষকে বড় করে না। আমি খুব বড় ভুল করেছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। অনন্যা তার জায়গা থেকে উঠে ধীরে ধীরে কাঠগড়ার কাছে এলো। পুরো কোর্টরুম নিস্তব্ধ। আদালতে নিস্তব্ধতা এত গভীর যে ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। অনন্যা কাঠগড়ার একদম কাছে দাঁড়াল। সে সিদ্ধার্থের চোখে তাকাল, যেখানে এখন শুধু অসহায়ত্ব এবং ভয়ের বাসা। 6 মাস আগে এই চোখেই গর্ব এবং লোভ ছিল। অনন্যা গভীর শ্বাস নিয়ে খুব শান্ত গলায় বলল, ক্ষমা ভুলের হয় সিদ্ধার্থ, গুনাহের নয়। তুমি আমার সাথে মিথ্যে বলেছ, আমাকে প্রতারিত করেছ। এ পর্যন্ত হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি তোমার সগোত্র বোনের সওদা করেছ। একটা নিষ্পাপ মেয়েকে তোমার লোভ এবং লালসার আগুনে ঝাঁক দিয়েছ। এটা কোনো ভুল নয়, এটা এমন পাপ যার ক্ষমা ঈশ্বরের ঘরেও নেই। সিদ্ধার্থ গড়গড় করে বলল, আমি বদলে গেছি অনন্যা, আমাকে একটা সুযোগ দাও, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তুমি বদলাওনি সিদ্ধার্থ। অনন্যা তার কথা কেটে বলল, তুমি শুধু ভেঙে পড়েছ, এবং ভাঙা এবং সংশোধন দুটো আলাদা কথা। আজ তুমি কাঁদছ কারণ তুমি জেলের অন্ধকার থেকে ভয় পাচ্ছ, এজন্য নয় যে তোমার কর্মের জন্য অনুতাপ হচ্ছে। আজ যদি আমি তোমাকে বাইরে বের করে আনি এবং সেই সম্পদ ভিড়িয়ে দিই, তাহলে কাল তুমি আবার সেই জানোয়ার হয়ে যাবে। অনন্যা বিচারকের দিকে ঘুরে হাত জোড়া। হিয়র অনার, এই লোক এবং তার মা সমাজের জন্য বিপদ। এরা সেই লোক যারা সম্পর্ককে নুটের গোছা দিয়ে মাপে। কাব্যের ন্যায় চাই, এবং আমার বিশ্বাস আইন তার পাশে থাকবে। বিচারক তার ফাইল বন্ধ করে চশমা ঠিক করলেন। তিনি সিদ্ধার্থ এবং নির্মলার দিকে কঠোর দৃষ্টি দিলেন। সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের বয়ান বিবেচনা করে বিচারক রায় ঘোষণা শুরু করলেন। আদালত অপরাধী সিদ্ধার্থ রায় এবং নির্মলা দেবীকে গার্হস্থ্য হিংসা, প্রতারণা এবং মানব পাচারের চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করে। এই অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত দুজনকেই 7 বছরের কঠোর কারাদণ্ডের সাজা দেয়। রায় শুনে নির্মলা দেবীর চিৎকার বেরিয়ে এলো, না, 7 বছর, আমি মরে যাব। সে সেখানেই মেঝেতে পড়ে গেলেন। সিদ্ধার্থ স্তব্ধ হয়ে গেল। 7 বছর,
যখন সে বাইরে বেরোবে তখন তার যৌবন, তার কেরিয়ার সব শেষ। পুলিশ তাদের ধরে নিয়ে যেতে লাগল। সিদ্ধার্থ যেতে যেতে পেছন ফিরে দেখল অনন্যা এবং কাব্য একে অপরের হাত ধরে দাঁড়িয়ে। তারা একবারও ফিরে সিদ্ধার্থকে দেখল না। লোহার দরজা বন্ধ হল এবং সিদ্ধার্থ রায়ের অধ্যায় চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। আদালতের বাইরে সূর্য জ্বলজ্বল করছিল। কাব্য আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল, যেন বছরের পুরনো বোঝা তার বুক থেকে নেমে গেল। সব শেষ হয়ে গেল না ভাবি? কাব্য জিজ্ঞাসা করল। না কাব্য, অনন্যা হেসে বলল, শেষ নয়, আজ থেকে সব শুরু হল। পরের 2 বছরে মুম্বাই একটা নতুন পরিবর্তন দেখল। যে রায় ম্যানশনকে লোকে বিলাস এবং অহংকারের প্রতীক মনে করত, এবার তার গেটে একটা বড় বোর্ড লাগা, কাব্য নারী নিকেতন। এটা এখন এমন একটা ঘর হয়ে গেছে যেখানে অসহায় মহিলারা আশ্রয় পায়। তাদের সেলাই, কারচুপি এবং কম্পিউটার শেখানো হয়, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। কাব্য, যে কখনো নিজের গলা তুলতে ভয় পেত, এবার এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালিকা। সে পুরো আত্মবিশ্বাস নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে। আর অনন্যা তার আসল পরিচয় গ্লোবাল ভার্মা গ্রুপের মালকিন হিসাবে ফিরে পেয়েছে, কিন্তু সে তার বেশিরভাগ সময় কাব্যের সাথে সেই প্রতিষ্ঠানেই কাটায়। এক সন্ধ্যায় অনন্যা তার অফিসে বসে ফাইলের কাজ করছিল যে কাব্য দৌড়ে এলো। তার হাতে একটা খবরের কাগজ। ভাবি দেখো, কাব্য উৎসাহে বলল, আমাদের প্রতিষ্ঠানের একটা মেয়ে যাকে তার স্বামী পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আজ সে নিজের বুটিক খুলেছে। এটা সব আপনার জন্য সম্ভব হয়েছে। অনন্যা খবরের কাগজ দেখে হাসল। আমার জন্য নয় কাব্য, এটা তোমার পরিশ্রম। আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছি, চলো তুমি নিজেই করেছ। ঠিক তখনই অনন্যার ফোন বাজল। এটা জেল থেকে একটা কল। অনন্যার কপালে হেখা পড়ল। সিদ্ধার্থকে আবার কোনো চাল চালছে? সে ফোন তুলল। অন্যদিকে জেলারের গলা। ম্যাম, কয়েদি নম্বর 402 সিদ্ধার্থ রায়। সে আজ সকালে জেলের লাইব্রেরিতে কাজ করতে করতে আপনার সাথে দেখা করার শেষ অনুরোধ করেছে। সে খুব অসুস্থ এবং ডাক্তাররা বলছে তার কাছে হয়তো বেশি সময় নেই। আপনি কি দেখা করতে চান? অনন্যা চুপ হয়ে গেল। ঘৃণা এখনও ছিল, কিন্তু সে জানত যে একটা মরতে থাকা মানুষের শেষ ইচ্ছা প্রত্যাখ্যান করা তার লালন পালন নয়। আমি আসছি, অনন্যা বলল। কাব্য চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হলো ভাবি, আপনি কোথায় যাচ্ছেন? একটা অসমাপ্ত গল্পের পাতা উল্টাতে। অনন্যা তার ব্যাগ তুলে নিল। চলো, তোমাকেও চলতে হবে। হয়তো তোমাকে দেখে তার আসল হারের অনুভূতি হবে। জেলের হাসপাতালের সেই ওয়ার্ড স্যাঁতসেঁতে এবং ফিনাইলের গন্ধে ভরা। লোহার খাটে শুয়ে সেই লোকটা হাড়ের কঙ্কাল মাত্র, যাকে কখনো রায় এম্পায়ারের রাজা বলা হতো। আজ সে সরকারি কম্বলে গুটিসুটি মেরে তার শেষ শ্বাস গুনছে। অনন্যা এবং কাব্য যেই ওয়ার্ডে পা রাখল, সিদ্ধার্থ তার ঝাপসা চোখে তাদের দিকে তাকাল। তার বিশ্বাস হচ্ছিল না। সে ভয় পাচ্ছিল যে হয়তো তারা আসবে না। কাব্যকে দেখে তার চোখে একটা অদ্ভুত চমক এলো। এটা গর্বের চমক নয়, বরং গভীর অনুতাপের। যে বোনকে সে সবসময় দাবিয়ে রেখেছিল, আজ সে মাথা তুলে আত্মবিশ্বাসে ভরপুর দাঁড়িয়ে। তার মুখে সেই তেজ যা সিদ্ধার্থ আগে কখনো দেখেনি। কাব্য? সিদ্ধার্থ কাপা হাত তুলতে চেষ্টা করল, কিন্তু শক্তি ছিল না। তুই খুব খুশি লাগছিস। কাব্য তার জায়গা থেকে নড়ল না, কিন্তু তার চোখে এখন ঘৃণা নয়, শুধু দয়া। হ্যাঁ ভাই, কাব্য ধীর গলায় বলল, কারণ এখন আমাকে বিক্রি করার কেউ নেই। এখন আমি নিজের ইচ্ছের মালিক। সিদ্ধার্থের চোখ থেকে অশ্রু বেরিয়ে গালের বলিরেখায় মিশে গেল। সে আবার অনন্যার দিকে তাকাল। সে আজও ততটাই শান্ত এবং মর্যাদাপূর্ণ লাগছিল, যতটা সেই প্রথম রাতে যখন সিদ্ধার্থ তার অপমান করেছিল। অনন্যা, সিদ্ধার্থের গলা খড়খড়ে, আমি হেরে গেছি। আমি ভেবেছিলাম টাকাই সব। আমার মনে হয়েছিল আমি দুনিয়া কিনে ফেলব, কিন্তু আজ আমার কাছে না সম্পদ আছে, না পরিবার, এবং না কেউ যে আমার মরার সময় 2 ফোঁটা চোখের জল ফেলবে। অনন্যা খাটের কাছে এলো, কিন্তু সিদ্ধার্থের হাত ধরল না। সে শুধু তার ওপর চোখ রাখল। তুমি এজন্য হারনি সিদ্ধার্থ যে তুমি টাকাকে ভালোবেসেছ, অনন্যা বলল। তার কথা শেষ রায়ের মতো গুঞ্জরিত হল। তুমি হেরেছ কারণ তুমি মানবতাকে পিষে ফেলেছ। তোমার মনে হয়েছিল আমি গরিব কারণ আমার চকচকে কাপড় ছিল না, কিন্তু আসল গরিব তুমি ছিলে। তোমার কাছে হৃদয় ছিল না, শুধু একটা পাথর ছিল। সিদ্ধার্থ সিসকে বলল, কি আমাকে ক্ষমা করবে না? আমি মরছি অনন্যা। মৃত্যু তোমাকে সাজা থেকে মুক্ত করতে পারে সিদ্ধার্থ, কিন্তু কর্ম থেকে নয়। অনন্যা অটল গলায় বলল, আমি এবং কাব্য তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমরা আমাদের হৃদয়ে ঘৃণার বোঝা নিয়ে বাঁচতে চাই না। কিন্তু তোমার আসল সাজা এটা যে তুমি তোমার শেষ শ্বাস এই অনুতাপ নিয়ে নেবে যে তুমি নিজের হাতে তোমার স্বর্গ পুড়িয়ে দিয়েছ। সিদ্ধার্থ কিছু বলতে মুখ খুলল, কিন্তু কথা গলাতেই আটকে গেল।
তার শ্বাস ওঠানামা করতে লাগল। সে শেষবার কাব্যের দিকে হাত বাড়াল, হয়তো ক্ষমার আশায় বা হয়তো বোনের ভালোবাসার ভিক্ষায়। কিন্তু তার আঙুল কাব্য পর্যন্ত পৌঁছনোর আগেই খাটে পড়ে গেল। মনিটরে একটা লম্বা সমান রেখা টানা হলো এবং একটা তীক্ষ্ণ বিপের আওয়াজ জানিয়ে দিল যে খেলা শেষ। সিদ্ধার্থ রায় মরে গেছে, একা, পরিত্যক্ত এবং খালি হাতে। কাব্য তার চোখের কোণ মুছল। চলুন ভাবি, সে বলল, এখানে এখন আমাদের কোনো কাজ নেই। অনন্যা একবার সেই নিষ্প্রাণ দেহ দেখল, তারপর ঘুরল। হ্যাঁ কাব্য, চলো, বাইরে অনেক লোক আছে যাদের আমাদের দরকার। যখন তারা দুজনে জেলের সেই ভারী লোহার গেট দিয়ে বাইরে বেরোল, তখন বাইরে সন্ধ্যার সূর্য ডুবছিল, কিন্তু একটা নতুন সোনালি আলো তাদের দিকে বর্ষিত হচ্ছিল। বৃষ্টি থেমে গেছে এবং আকাশ পরিষ্কার। অনন্যা আকাশের দিকে তাকিয়ে হাসল। তার বাবার কথা মনে পড়ল। বেটা, দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা সে নয় যার খাজনা ভর্তি, বরং সে যার জন্য অন্য কারোর জীবনে আলো জ্বলে। আজ অনন্যা বুঝে গেল যে সে সত্যিই দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা, না তার ব্যাংক ব্যালেন্সের জন্য, বরং সেই সান্ত্বনার জন্য যা সে কাব্য এবং তার মতো হাজারো মেয়ের চোখে ভরে দিয়েছে। সে কাব্যের হাত ধরল এবং দুজনে তাদের গাড়ির দিকে এগোল, একটা নতুন গন্তব্য, একটা নতুন ভোরের দিকে। মন্দের শেষ সবসময় একাকিত্ব, এবং ভালোর শেষ একটা নতুন শুরু।